সবাই বসো। ফিজিক্স ডিপার্টমেন্টে সবাইকে স্বাগতম। কাঁচরাপাড়া কলেজ ফিজিক্স ডিপার্টমেন্ট আজ 30শে জুন 2026 এক স্টুডেন্ট সেমিনারের আয়োজন করা হয়েছে। আমাদের সামনে উপস্থিত আমাদের বিভাগীয় প্রধান স্যারকে প্রণাম এবং বাকি কলিগ ছাত্রছাত্রীদের ভালোবাসা জানিয়ে এই স্টুডেন্ট সেমিনারের শুভ সূচনা করছি। তো সেমিনার আমাদের স্টুডেন্টদের জীবনে একটা চলমান প্রসেস, যা সেমিনারের মাধ্যমে সেই ছাত্র বা ছাত্রীটিকে তার সম্বন্ধে, সেই টপিকটি সম্বন্ধে বিস্তারিত জানতে যেমন সাহায্য করে, তেমনি আমাদের নবাগত জুনিয়র ছাত্রছাত্রীদেরও এক আগ্রহ প্রদান করে। আজ যারা 6 সেমিস্টার ছাত্রছাত্রী যারা সেমিনার দেবে, তারা বেশ কিছুদিন আগে ওইখানে ছাত্রছাত্রী হিসাবে তাদের সিনিয়রদের সেমিনারে শুনেছিলেন। আজ তারাই বক্তা। তো আমাদের যারা জুনিয়র ছাত্রছাত্রী আছে, সেকেন্ড সেম, ফোর্থ সেম, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা মনোযোগ দিয়ে এই সেমিনারটিকে ভালোভাবে নিরীক্ষণ করো, পর্যবেক্ষণ করো, যাতে বেশ কিছুদিন পর যখন এর পরবর্তী সেমিনারে তোমরা সেটিকে সফলভাবে আমাদের সকলের সামনে উপস্থাপিত করতে পারো। এই বলে আমরা আমাদের সেমিনারের সূচনা করছি এবং আজকের আমাদের সেমিনারের 6 সেমিস্টারের ছাত্রছাত্রীদের নাম এবং তাদের বিষয় মেনশন করে এই অর্ডারে একের পর এক এখানে এসে সেমিনার উপস্থাপন করার জন্য আবেদন জানাচ্ছি। তো প্রথমেই আমি নামগুলো একবার বলে দিই, তোমরা সেই অর্ডারে এখানে একের পর এক আসবে এবং তোমাদের সুনির্দিষ্ট বিষয় বিস্তারিত আমাদের সামনে তুলে ধরবে। নাম সায়ন মণ্ডল, টপিক হোয়াট ইজ লাইট। দ্বিতীয় রণদীপ দেবনাথ, সেমিকন্ডাক্টর অ্যান্ড অ্যাপ্লিকেশন। তৃতীয় প্রিন্স রয়, আর্থ ম্যাগনেটিক ফিল্ড। তারপর আমাদের সায়ন্তিকা বোস, এরপরে ফোননিক ক্রিস্টালস, এরপর স্নেহাশীল, ব্ল্যাক হোল। তোমাদের প্রত্যেকে আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে এই সেমিনারে শুরু করার জন্য আমরা প্রথমেই সায়নকে আমাদের মঞ্চে এখানে আসার জন্য আবেদন জানাচ্ছি। গুড আফটারনুন, সবাইকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আমার একটা ছোট্ট টপিক ফিজিক্সের আলো কি, এই বিষয়ে আমি অল্প একটুখানি বক্তব্য রাখব। আজকের বিষয় হলো আলো কি। আমরা সকলেই আজকে যে আলো সম্পর্কে আমাদের যা ধারণা আছে, অ্যাকচুয়ালি আজ থেকে অনেক পূর্বে কিন্তু এমনটা কিন্তু ধারণা ছিল না। যদি দেখা যায় প্রাচীন কাল থেকে শুরু করে অ্যারাউন্ড 400 BC, তখন কিন্তু আলোর ধারণা সম্পূর্ণরূপে আলাদা ছিল। তখন আলোর সম্পর্কে মানুষের ধারণা ছিল যে মানুষের চোখ থেকে আলো নির্গত হওয়ার পর কোনো বস্তুর উপর পড়ে সেখান থেকে রিফ্লেকশনের পর আমরা সেই বস্তুটাকে দেখতে পাই। কিন্তু অ্যাকচুয়ালি যে বর্তমান ফিজিক্সের উন্নতির সাথে সাথে আমরা কিন্তু এই ধারণাটাকে আমরা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। এর পরবর্তীতেই দেখা যাচ্ছে যে কিছু বছর পর, আরো কিছু বছর, প্রায় 1000 বছর পর মানুষের এই ধারণা থেকে একটুখানি মানুষ উন্নত হয়েছে। কি মানুষ তখন চিন্তা ভাবনা করলো যে মানুষের চোখ থেকে কেমন ভাবে আলো বাড়বে, একটা বস্তুতে পড়ে আবার সেটা থেকে রিফ্লেকশন হচ্ছে। এই বিষয়ে চিন্তা ভাবনার পর তারা দেখলো যে এটা সম্পূর্ণরূপে ভুল। তারপর অনেক পরীক্ষা নিরীক্ষা, অনেক এক্সপেরিমেন্টের পর জানা গেল যে অ্যাকচুয়ালি আলোটা কি কোন একটা সোর্স, সেই সোর্সটা যা কিছু হতে পারে যেখান থেকে আলো উৎপন্ন হয়। এরকম একটা সোর্স থেকে আলো উৎপন্ন হওয়ার পর সেটা বস্তু বা যে কোনো ধরনের অবজেক্টের উপর পড়ছে। তারপর সেখান থেকে অবজেক্টের সারফেসে রিফ্লেকশনের পর সেটা আমাদের চোখে এসে পড়ছে। তারপর সেই বস্তুটাকে আমরা আমাদের চোখে দেখতে পাচ্ছি।
কিন্তু দেখা যাচ্ছে আরো কিছু পর যখন অপটিক্যাল রেগুলেশন টাইমটা আসে, অর্থাৎ যখন গ্যালিলিও এবং তার সাথে সাথে আরো যে সমস্ত আমাদের বিজ্ঞানীরা আছে, যেমন স্যার আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটন তার এক থিওরিতে তিনি দেখলেন যে আলো কখনোই কোনো সোর্স থেকে আসার পর স্ট্রেট লাইন বা কখনো আলাদা আলাদা নেচার ফ্লো করছে, তখন তিনি আলোকে একটা পার্টিকেল হিসেবে দাবি করতে থাকেন। কেমন ধরনের পার্টিকেল? ছোট বল আকৃতির কিছু পার্টিকেল হিসেবে তিনি আলোকে ধরেন। এই পার্টিকেলগুলো সবসময় স্ট্রেট লাইন বরাবর যেতে থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় যখন ট্রাভেল করে তখন স্ট্রেট লাইন বরাবর ট্রাভেল করে। তিনি এই স্ট্রেট লাইন বরাবর ট্রাভেলের এই আলোর প্রপার্টিজ নিয়ে তিনি অনেক কিছু আলোর যে সমস্ত বেসিক প্রপার্টিজ আছে, লাইক ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, রিফ্রাকশন, রিফ্লেকশন ইত্যাদি, এই সমস্ত কিছুকে ব্যাখ্যা করার তিনি অনেক চেষ্টা করেন। এই চেষ্টাটা তিনি প্রাথমিকভাবে তিনি দেখলেন যে তার এই আলোকে পার্টিকেল ধরার পর তিনি রিফ্লেকশন এবং রিফ্রাকশন এই দুটোকে তিনি ব্যাখ্যা করতে পারছেন। কিন্তু তিনি যখন ইন্টারফারেন্স আর ডিফ্রাকশন ব্যাখ্যা করতে গেলেন তখন লাইটকে পার্টিকেল ধরে কিন্তু তিনি সেটাকে ব্যাখ্যা করতে পারছেন না। তিনি প্রতিবার এটাকে ব্যাখ্যা করতে তিনি ফেলিয়ার হচ্ছেন। এরপর আরো কিছুদিন পর থমাস ইয়ং তিনি ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি দেখান যে যখন একটা মনোক্রোমেটিক আলো, তিনি একটা মনোক্রোমেটিক আলো নিয়ে তিনি পরীক্ষা করেন, দুটো স্লিটের মাঝখানে যখন তিনি মনোক্রোমেটিক আলোটাকে রাখেন, দেখা যায় যে মনোক্রোমেটিক আলোটা স্লিটের মাঝখানে যখন পার হয় তখন আরো নতুন নতুন সুসংগত উৎস হিসেবে সৃষ্টি করে। তারপর সেই উৎসগুলো যখন একটা পর্দায় তিনি সেই আলোটাকে ফেলেন, দেখা যায় যে কিছুটা অন্ধকার অঞ্চল, কিছুটা উজ্জ্বল অঞ্চল সৃষ্টি করে। এই অন্ধকার অঞ্চল আর উজ্জ্বল অঞ্চলগুলো সৃষ্টি হয় যখন দুটো ওয়েভ একে অপরের উপর ওভারল্যাপ করে, আবার যখন দুটো ওয়েভ একে অপরকে ওভারল্যাপ করতে পারে না। যখন দুটো ওয়েভ একে অপরকে ওভারল্যাপ করে তখন উজ্জ্বল অংশটা সৃষ্টি হয়। এবার যখন ওভারল্যাপ করতে পারে না তখন দুটো ওয়েভ একে অপরকে ক্যান্সেল আউট করে সেখানে তখন অন্ধকার অঞ্চলটা সৃষ্টি হয়। এইভাবে তার এক্সপেরিমেন্ট থেকেও আমরা জানতে পারি যে আলো শুধু পার্টিকেল না, আলো একটা ওয়েভ নেচারও শো করছে। কিন্তু এই ওয়েভ নেচারটা যত তিনি প্রমাণ করার পরবর্তীতে দেখা যায় যে এই ওয়েভ নেচারটাও আলো সঠিক না। যখন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আসে, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ম্যাক্সওয়েল যখন তিনি প্রদান করেন, তিনি ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে বলছেন যে আলো শুধু একটা ওয়েভ না, আলোকে যখন আমরা আলোকে বিচার করতে হবে তখন অবশ্যই আলোকে একটা পার্টিকেল হিসেবে ধরতে হবে। আলোকে যদি পার্টিকেল হিসেবে না ধরি তাহলে আলোর সমস্ত প্রপার্টিজ যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা ব্যাখ্যা করতে অক্ষম হব। তার পরবর্তীতে আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইফেক্ট আসে। আইনস্টাইনের এই ফটোইলেকট্রিক ইফেক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন একটা মেটালের সারফেসের উপরে যখন আলো পড়ছে তখন সেখান থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে। তিনি এখান থেকে আলোকে যখন ব্যাখ্যা করতে চাইলেন তখন তিনি আলোকে একটা ক্ষুদ্র ক্ষুদ্র কণা হিসেবে ধরে নিলেন। সেই কণাগুলোকে আমরা কি হিসেবে জানি? ফোটন হিসেবে জানি। এই ফোটন কণাটা তখন এখান থেকেও বোঝা গেল যে আলো কখনো ওয়েভ নেচার শো করছে, কখনো পার্টিকেল নেচার শো করছে। অর্থাৎ আলো নিজের ইচ্ছা মতো, আলো যেখানে যেমন প্রয়োজন মনে হচ্ছে সেখানে সে ওয়েভ নেচার শো করছে, আবার কখনো কখনো সে পার্টিকেল নেচারও শো করে থাকছে। এবার অর্থাৎ আমরা কখনোই বলতে পারবো না যে আলো একটা ওয়েভ অথবা একটা পার্টিকেল। আলোর যদি নেচার আমাদেরকে আলোচনা করতে হয় তাহলে অবশ্যই আলোর দুটো নেচার সম্পর্কে আমাদের অবগত হতে হবে, যে আলো কখনো কখনো পার্টিকেল হিসেবে কাজ করবে, কখনো কখনো ওয়েভ হিসেবে কাজ করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। সায়নের জন্য অত্যন্ত তোমায় শুভকামনা জানাই। তুমি খুবই ভালো পরিবেশন করেছো। এরপর আমি আমাদের মাঝখানে রণদীপ দেবনাথকে তার টপিকের ব্যাপারে আমাদের সবাইকে ব্যাখ্যা করার জন্য স্টেজে আসার জন্য আবেদন জানাচ্ছি। Good afternoon, everyone. আমি রণদীপ দেবনাথ। আজকে আমার টপিক সেমিকন্ডাক্টর অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন।
সেমিকন্ডাক্টর বলার আগে আমাদেরকে বুঝতে হবে সেমিকন্ডাক্টরটা কি জিনিস। নর্মালি আমরা জানি আমাদের কাছে অন্যান্য মেটেরিয়াল আছে, যেমন হচ্ছে কন্ডাক্টর, যেটা ইলেকট্রিসিটিকে ফ্লো করতে দেয় তার থ্রু, এবং তাছাড়া আমাদের কাছে রয়েছে ইনসুলেটর, যেটা টোটালি কারেন্টকে ব্লক করে, ওর ভেতর দিয়ে পাস করতে পারে না। তার কারণটা আমরা জানি, যেহেতু কন্ডাক্টরের ক্ষেত্রে তার ব্যালেন্স শেয়ার থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনস ফ্রিলি মুভ করতে পারে, কিন্তু ইনসুলেটরের ক্ষেত্রে সেরকম কোনো ফ্রি ইলেকট্রনস নেই। তাছাড়া আমাদের কাছে সেমিকন্ডাক্টর রয়েছে, যেটি দুই রকম প্রপার্টি শো করে, যেটা হচ্ছে কন্ডাক্টর এবং ইনসুলেটর দুটো। এটির ক্ষেত্রে কি হয় যে যখন এটি কোনো এনার্জি, যেমন হচ্ছে লাইট বা হচ্ছে হিট যখন পায়, তখন এটি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, যেহেতু এর ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে এনার্জির ফলে ইলেকট্রন পৌঁছায়। এবার আসি সেমিকন্ডাক্টর এত ইম্পর্টেন্ট কেন। আমাদের দৈনিক জীবনে সেমিকন্ডাক্টর সব জায়গায় রয়েছে, সেটা আমাদের কম্পিউটার থেকে এলইডি লাইট এবং সোলার প্যানেল থেকে আমাদের ক্যালকুলেটর, সমস্ত কিছুতেই বর্তমানে। শর্টকাটে বুঝি সেমিকন্ডাক্টর আসলে আমাদের ডেইলি লাইফে কি করে যুক্ত রয়েছে। তো সেমিকন্ডাক্টর ডাইরেক্টলি আমরা এটা ইউজ করি না, এটা অনেকগুলো প্রসেসের মাধ্যমে হয়, প্রসেসের মধ্যে যায়, যার মাধ্যমে এটি একটি স্মার্টফোন বা বাকি ডিভাইস আমরা অ্যাচিভ করি। সেই সম্পর্কে আমি আগে বলবো। আচ্ছা, আগে বুঝে নিই সেমিকন্ডাক্টরের অ্যাটমিক স্ট্রাকচারটা। নর্মালি সেমিকন্ডাক্টর বা জার্মেনিয়ামের মতো যে মেটেরিয়ালগুলো রয়েছে, তার আউটার শেলে চারটি ইলেকট্রন থাকে। এদেরকে আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলি। এরা নর্মালি পিওর সেমিকন্ডাক্টর হয়, যেটা আমরা আমাদের এনভায়রনমেন্টে পাই। তো বিষয় হচ্ছে এই ধরনের সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমাদেরকে যদি ইলেকট্রিসিটি পাস করাতে হয়, তাহলে আমাদেরকে বাইরে থেকে হিট প্রয়োগ করতে হয়, এবং যখন এই হিটটা কোনো ইলেকট্রন পায়, তখনই গিয়ে এটা এক্সাইটেড হয় এবং এটি ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে। কিন্তু আমাদের পক্ষে এরকম বাইরে থেকে হিট খুবই ইম্প্র্যাকটিক্যাল, এবং এটাতে আমরা ইলেকট্রিসিটি পাস করাতে পারবো সবসময়। তো আমাদেরকে অন্য কিছুর দরকার। এই জন্য আমরা ইউজ করেছি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এটাতে কি হয়, নর্মাল সেমিকন্ডাক্টর যেমন সিলিকন বা জার্মেনিয়ামের সাথে আমরা পেন্টাভ্যালেন্ট বা ট্রাইভ্যালেন্ট অ্যাটমস অ্যাড করি, যাকে আমরা ডোপিংও বলি। কী করে হয় সেটাও আমি আগে বলবো। যখন এগুলোকে আমরা অ্যাড করি, তখন আমরা দুই রকমের সেমিকন্ডাক্টর পাই। আই মিন এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর দুই রকমের হয়, একটা হচ্ছে এন টাইপ আর একটা হচ্ছে পি টাইপ। এন টাইপে কি হয়, আমরা পেন্টাভ্যালেন্ট ডোপেন্টের সাথে নর্মাল সেমিকন্ডাক্টরের যে আমরা ওয়েফার থাকে সেগুলোকে অ্যাড করা হয়, যার ফলে সিলিকন এবং ফসফরাস যখন বন্ড তৈরি করে, আমাদের কাছে একটি ইলেকট্রন থেকে যায়, যেটি পরবর্তীতে ইলেকট্রিসিটি পাস করতে সাহায্য করে। এদেরকে আমরা এন টাইপ বলি। এই দুই ধরনের ডোপিং করা সেমিকন্ডাক্টরকে যখন আমরা একসাথে আনি, একটি যে কোনো ওয়েফারে, যেমন এখানে দেখা একটি ওয়েফারে এটাকে ডোপিং করা হয়, তখন আমরা পাই এন জাংশন। এন জাংশনের ক্ষেত্রে যখন এটা ফার্স্টলি আমরা এটাকে ডোপিং করা হয়, তখন এই দুই ধরনের সেমিকন্ডাক্টরের ফলে কি হয়, এদিকে এন টাইপের কাছে থাকে হচ্ছে প্রচুর পরিমাণে ইলেকট্রন, যাদেরকে আমরা মেজরিটি ক্যারিয়ার্স বলি, আর আমাদের কাছে পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে থাকে হোলস। নর্মালি যখন এটা ক্রিয়েট হয়, তখন
এন টাইপের থেকে ইলেকট্রনগুলি পি সাইডের দিকে মুভ করে এবং পি সাইডের যত হোলস রয়েছে সেগুলি এন টাইপের ইলেকট্রনসের দিকে মুভ করে। তারা একটি রিজনে গিয়ে মেশে, যাকে ডিফিউজ হয়, যেটাকে আমরা ডিপ্লিশন রিজন বলি। এই ডিপ্লিশন রিজনে রিজিয়নে যখন ইলেকট্রনগুলো একসাথে মেশে তখন এর আগের থেকে আসা ইলেকট্রন, ইন্টার থেকে আসা ইলেকট্রনগুলি যেহেতু তার অ্যাটমকে ছেড়ে চলে এসছে, তার মানে ওটা পজিটিভলি চার্জ হয়ে যায়। এবং সিমিলারলি পজিটিভ দিক থেকে পি টাইপ থেকে আসা হোলসগুলি যখন ইলেকট্রনের সাথে মার্জ হয়ে যায় বা ডিফিউজ হয়, তখন এখানে নেগেটিভলি চার্জ ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়, যার জন্য বাকি যত এন টাইপের ইলেকট্রন রয়েছে সেগুলি পি টাইপে মুভ করতে পারে না এবং পি টাইপের ইলেকট্রনগুলি এন টাইপে আর মুভ করতে পারে না। এটা একটা পিএন জাংশন ক্রিয়েট করে, যেটা আমাদের ইলেকট্রিসিটিকে কেবল একদিকে ফ্লো করতে পারে। সেটা কী করে হয়? নর্মালি যখন এই পিএন জাংশনের সাথে আমরা কোনো ব্যাটারিকে অ্যাটাচ করি, পি সাইডের সাথে আমাদের ব্যাটারির পজিটিভ টার্মিনাল, তখন এটি ফরওয়ার্ড বায়াস বলা হয়। তার কারণ যখন ব্যাটারির কারেন্ট এই জাংশনের মধ্যে দিয়ে পাস করে, এটি সবসময় একটা সাইডে পাস করতে পারে। কিন্তু যখন ব্যাটারি টার্মিনাল আমরা চেঞ্জ করব, নেগেটিভের সাথে পি টাইপ এবং পজিটিভের সাথে এন টাইপ, তখন দেখব আমাদের কোনো কারেন্ট পাস করছে না এর মধ্যে। আচ্ছা, এবার আসি এই জিনিসটা কোথায় আমাদের কাজে লাগবে। তো এটা কাজে লাগে আমাদের রেকটিফায়ার বানাতে, তাছাড়া অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বানাতে সাহায্য করে। যার মধ্যে আমি রেকটিফায়ারকে একটু বলি। যখন আমরা এরকম ডায়োড পেয়ে যাই, এই ডায়োড থেকে আমাদের এসি কারেন্টকে আমরা ডিসিতে কনভার্ট করতে ডায়োড ব্যবহার করি। যেহেতু এসি কারেন্ট ডুয়াল নেচারের হয়, এটি কখনো ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড ওয়েতে কি করে ফ্লো করে, মানে গ্রাফটা হয় আপ আবার এরকম ডাউন। তো সেটাকে আমরা ডিসি কনভার্ট করতে অনলি ওয়ান ডাইরেকশনে ফ্লো করানোর জন্য আমরা রেকটিফায়ার ইউজ করি, যেটা এসি কারেন্টের এই ডুয়াল নেচারটাকে কি করে, ডুয়াল ফ্লোটাকে কনসাইড করে দেয়। নর্মালি যে রেকটিফায়ারকে আমি কথা বলছি সেটা আমাদের বাড়ির হাউস হোল্ডার দেখতে পাই, যেমন হচ্ছে একটা ব্যাটারি, একটা চার্জার। এছাড়া সেমিকন্ডাক্টর আরও বহু ক্ষেত্রে ইউজ হয়, যেমন একটা ডায়োড আমি বললাম, তাছাড়া ট্রানজিস্টর, এলইডি বা ফটো ডায়োড থেকে শুরু করে আইসি চিপস অবধি। পরবর্তীতে ডায়োড থেকে রেকটিফায়ার, যেটা আমরা মোবাইল চার্জার দেখলাম, তাছাড়া যখন আমরা দুই রকমের পিএন জাংশনকে অ্যাড করি, মানে পিএন, এই যে পিএন এটা যখন অ্যাড করি, তো আমরা একটা নতুন প্রকৃতির ডায়োড বলবো না এটাকে, যেটা পাই আমরা, এটাকে আমরা ট্রানজিস্টর বলি। এখানে তিনটি টার্মিনাল থাকে, একটা এন, একটা পি আর একটা এন থাকে। নর্মালি যখন আমরা এই সার্কিটটার সাথে আমরা অ্যাড করি এই ট্রানজিস্টর দিয়ে, তখন এটি রিভার্স বায়াসে হয়, যার ফলে ইলেকট্রিসিটি পাস করতে পারে না। কিন্তু আমরা যদি আরও একটি ছোট্ট কানেকশন করি এনের সাথে পি এর, তো আমরা দেখব এই ফরওয়ার্ড বায়াস কানেকশনের জন্য আমাদের ইলেকট্রিসিটি ফ্লো করছে, এবং শুধু এটি ইলেকট্রিসিটি ফ্লোই করছে না, তার সাথে যে রিভার্স বায়াসের আমাদের কানেকশনটা রয়েছে তার মধ্যে ইলেকট্রিসিটি পাস করে। এবং এই ছোট্ট একটি ফরওয়ার্ড বায়াসের কানেকশন আমাদেরকে বড় কানেকশনটা আরও বেশি বাড়ে। আই মিন, যদি এতে কানেকশনে আমরা 1 ভোল্টও দিই, এখানটায় আমরা একটু বেশি পরিমাণ ভোল্টেজ পাই বা আউটপুট পাই। নর্মালি অ্যাম্পলিফায়ার কি কাজ করে, যেমন আমরা মাইক দেখি, আমি যেমন এখানে বলছি আমার হাতে হয়তো মাইক নেই, কিন্তু যদি মাইক থাকতো সেটি আমাদের এই ফরওয়ার্ড ভয়েসের কানেকশনের মতো কাজ করে, এবং যেটাতে আমরা স্পিকারে শুনতে পাই সেটা আমাদের এই রিভার্স ভয়েসের এই জিনিসটার মতো কাজ করে। আমি হয়তো বলবো নর্মাল সাউন্ড করে বলবো, কিন্তু এটা অনেক লাউড শোনা যাবে। কারণ কি, এটা হচ্ছে অ্যাম্পলিফাই করছে একটা ভয়েস। এরকম শুধু ভয়েসই অ্যাম্পলিফাই হয় না, এরকম লাইভটা অ্যাম্পলিফাই হতে পারে এবং বিভিন্ন জিনিস অ্যাম্পলিফাই হতে পারে। এবার বলি সোলার প্যানেলের সম্পর্কে। আমরা দেখেছি ডায়োড, আমরা দেখেছি ট্রানজিস্টর, তাছাড়া এই পিএন জাংশন আমাদের সোলার প্যানেলেও কাজে লাগে। কীভাবে?
না, আমরা যে ডোপিং এর কথাটা বললাম যে সেমিকন্ডাক্টরের সাথে নরমালি সিলিকনের সাথে যখন আমরা ইম্পিউরিটি অ্যাটম আমরা মিক্স করি তখন এন টাইপ তৈরি হয়। তো এই ডোপিংটা এন টাইপের ক্ষেত্রে যদি আমরা একটু বাড়িয়ে দিই কিন্তু এর লেয়ারটাকে যদি আমরা থিন রাখি এবং পি টাইপটাকে যদি লাইটলি ডোপ করি এবং এটা যদি একটু থিক রাখি এর লেয়ারটা, তখন যে ডিপ্লিশন রিজিয়নটা রেডি হবে সেই ডিপ্লিশন রিজিয়নটা একটু থিক হবে। প্লাস এই যে সিস্টেমটা তৈরি হলো তার সাথে যদি আমরা এটাকে যদি আমরা যেতে রাখি সান এক্সপোজ করি, তাহলে সানরেজের ফলে যে ফোটন হয় সানরে সেটি ডিপ্লিশন রিজিয়নের থেকে ইলেকট্রন এবং হোল পেয়ারকে ক্রিয়েট করে। এই হোল আর ইলেকট্রন পেয়ার কি করে, ডিপ্লিশন রিজিয়নের জন্য এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রন মুভ করে এবং পি টাইপের দিকে হোলস মুভ করে। আমরা ডাইরেক্টলি এই কানেকশনে আমরা দেখতে পারি না, কিন্তু যখন আমরা একটি কোনো সার্কিট এই দুটো লেয়ারের সাথে অ্যাড করি তখন কি হয়, এন টাইপ থেকে ইলেকট্রন সব মুভ করে লাইটের থ্রুতে পি টাইপে যায়, যার ফলে আমরা ইলেকট্রিসিটি পাই বা আমাদের লাইট অন হয়ে যায়। তো এটা হচ্ছে একটা বেসিক সিস্টেম বা ফাংশন একটা সোলার সেল, যেটা আমরা ব্যাকেও আমাদের কলেজেও রয়েছে সেটা দেখতে পাই। তাছাড়া এরকম বহু জায়গায় আমাদের সেমিকন্ডাক্টর প্রয়োজন হয়। আরও একটা আমি বলবো শর্টে, যেটা হচ্ছে আইসি চিপস। এটা রিসেন্টলি আমাদের সেমিস্টারে এতে ছিল, আর আমাদের জুনিয়রদেরও এটা করতে হবে, তো এটা সম্পর্কে একটু আইডিয়াও হয়ে যাবে। নর্মালি কি হয়, আমাদের ক্যালকুলেটর বা ফোন এই সমস্ত কিছু আমাদের নর্মাল ভাষা বোঝে না, এরা জাস্ট দুটো আউটপুট নিতে পারে, একটা অন অর অফ, ইলেকট্রিসিটি অন অর অফ। এই ইলেকট্রিক ডিভাইস অন অফ কে 0 বা 1 হিসেবে ধরে, মানে দুটো ডিজিট। কিন্তু নর্মালি আমরা কি করি, 10টা ডিজিট ইউজ করি, 0 1 2 9 অবধি, এরা দুটো ডিজিট ইউজ করে। তো আমরা কম্পিউটারের সাথে কথা বলার জন্য বা এরকম বহু ডিভাইস বানানোর জন্য আমরা কি করি, লজিক গেটস বানাই। এই লজিক গেট কি করে, 0 আর 1 কে অ্যাজ আ ইনপুট নেয় এবং আমাদেরকে আউটপুট দেয়, যেটা আমাদের নর্মাল ল্যাঙ্গুয়েজে আমরা ইউজ করি। সেটা কীভাবে হয় না, লজিক গেটস থেকে আমরা যখন অনেক বড় একটি গেট বানাবো এবং সেই গেটগুলো অ্যাকচুয়ালি আর কিছুই না, একটা আইসি চিপস। সেই আইসি চিপস একটা ক্যালকুলেটরের মতো কাজ করতে পারে। যখন আমরা ইনপুট দিই, বিভিন্ন বাটন ক্লিক করি, এটা লজিক গেটের থ্রু হয়ে একটি আমাদেরকে আউটপুট দেয়। একটা এক্সাম্পলে বলি, আমরা ট্রেস করেছি 5 ইন্টু 5 প্লাস 3। তো কী হবে, এই ক্যালকুলেটরটার ভেতরে থাকা আইসি চিপ বা এই ল্যান্ড গেট দিয়ে তৈরি যে কম্বিনেশনটা, এটি প্রথমে আমাদের ইনপুট মানে 5 প্লাস 3 কে নেবে এবং এটিকে অ্যানালগে কনভার্ট করবে, অ্যানালগে কনভার্ট করবে এবং সেটিকে প্রসেস করবে যে কতটা কি ক্যালকুলেশন হয়। আর এই ক্যালকুলেশনটা আমাদের নর্মাল 1 প্লাস 2 এরকম হয় না, যেহেতু আমি বললাম এটা জাস্ট দুটো ডিজিট থাকে, 0 আর 1। তো এদের যে ক্যালকুলেশনটা হয় সেটা একটু ক্রিটিক্যাল টাইপের। এই ক্যালকুলেশন করার পর আমাদেরকে যখন আউটপুটটা দেয়, এই আউটপুটটা ওকে আবার অ্যানালগ টু ডিজিটাল কনভার্ট করতে হয়, তবে আমরা এটা দেখতে পাই 5 প্লাস 3 ইকুয়ালস টু 8। এবার প্রশ্ন আসছে সেমিকন্ডাক্টর কেন, আর কোনো অপশনস কি আমাদের কাছে নেই? তো আমাদের কাছে অপশনস আছে, কিন্তু তার মধ্যে আমি 4টি-5টি অ্যাডভান্টেজ বলবো এর। যেমন হচ্ছে স্মল সাইজ, আমরা এই আইসি চিপস বা সেমিকন্ডাক্টরকে ইউজ করে আমরা যতটা চাই ততটা স্মল করতে পারি। ল্যাপটপ থেকে ফোনের মধ্যে যে আমরা সিপিইউ দেখি তার মধ্যে বিলিয়ন্স অফ ট্রানজিস্টার থাকে, ট্রানজিস্টার কি সুইচের মতোই কাজ করে। তো স্মল সাইজ হয়, তার সাথে একটা লাইট হয় ওয়েটে, পাওয়ার কনজাম্পশন খুবই কম হয়, আর এগুলো সস্তাও পাওয়া যায়। এগুলো হচ্ছে বাকি অ্যাডভান্টেজ। তো এটাই ছিল সব কিছু। থ্যাংক ইউ। রণদীপ
দেবনাথ তার টপিক সেমিকন্ডাক্টর এবং অ্যাপ্লিকেশন খুব ভালোভাবে আমাদের সামনে পরিবেশন করেছে, ওকে শুভেচ্ছা জানাই। শুধু আমাদের এই যে সেমিনার প্রদর্শন হচ্ছে, এটা যে শুধু যে একদম একজনকে সেই টপিক সম্বন্ধে বিস্তারিত জানাতে বা জানতে সাহায্য করছে শুধু তাই নয়, সেই সম্বন্ধে ডেইলি লাইফে ইউজ সম্বন্ধে তার জানতে এবং সর্বোপরি এক সুবক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে সাহায্য করে বলে আমি মনে করি। সেকেন্ড সেম এবং ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, তোমরা মনোযোগ দিয়ে এই সেমিনারগুলো দেখো, যাতে পরবর্তীকালে যখন তোমরা সেমিনার প্রদর্শন করবে কিভাবে পিপিটি বানাতে হয়, সেমিনার করতে হয় এবং সর্বোপরি সুবক্তা হিসাবে বলতে হয়, সেগুলো যেন সঠিকভাবে তোমরা করতে পারো। এরপরে আমাদের মাঝখানে প্রিন্স রয় এর পরবর্তী বক্তা, 6 সেমিস্টার স্টুডেন্ট, তার টপিক আর্থ ম্যাগনেটিক ফিল্ড, এটি সবার সামনে বলার জন্য আমার মঞ্চে তাকে আমন্ত্রণ জানাচ্ছি। গুড আফটারনুন। আজকে ডিপার্টমেন্ট অফ ফিজিক্স হতে ছোট্ট একটি সেমিনার অনুষ্ঠিত করতে চলেছে, তাই বেশি দেরি না করে সম্মানীয় স্যার ও ম্যাডামের অনুমতি নিয়ে আমরা সংক্ষিপ্ত বিষয়টি আলোচনা করব। আমার সংক্ষিপ্ত বিষয়টি হচ্ছে আর্থ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে হোয়াট ইজ আর্থ ম্যাগনেটিক ফিল্ড? আর্থ ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর চুম্বক ক্ষেত্র হলো একটি অদৃশ্য শক্তি যা গ্রহটির অভ্যন্তর থেকে মহাকাশ পর্যন্ত বিস্তৃত। এটি দেখা যায় না, সেটি হচ্ছে এখানে লেখা আছে ইনভিজিবল ম্যাগনেটিক ফিল্ড সারাউন্ডিং আর্থ acts like a giant bar magnet, protects earth from solar wind. নেক্সট বলবো আমরা জিওডাইনামিক থিওরি। হোয়াট ইজ জিওডাইনামিক থিওরি? জিওডাইনামিক থিওরি আমাদের পৃথিবীর ভিতরে আউটার কোরে একরকমের নিকেল এবং আয়রনের একটি গলিত অবস্থা রয়েছে, যেটি পৃথিবীর ঘূর্ণনের ফলে ইলেকট্রিক কারেন্ট উৎপন্ন হয় এবং ইলেকট্রিক কারেন্ট যেখানে উৎপন্ন হবে সেখানে আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সেটি এখানে লেখা আছে মোশন ক্রিয়েটস ইলেকট্রিক কারেন্ট এন্ড কারেন্ট জেনারেট ম্যাগনেটিক ফিল্ড। এরপরে ম্যাগনেটিক ফিল্ড লাইন। ম্যাগনেটিক ফিল্ড লাইন কি? ম্যাগনেটিক ফিল্ড লাইন্স emerge near the magnetic south, enter near magnetic north, stronger where closer. যখন ম্যাগনেটিক ফিল্ড দুটি লাইন ক্লোজার হয় এই উপরের এই জায়গাটাতে, সেই জায়গাতে ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনেটিক ফিল্ডটি তখন স্ট্রং হয়। এর ফলে যখন হচ্ছে সিএমইসি মানে সোলার উইন্ডের ভিতরে অবস্থান করে যে চার্জ পার্টিকেলগুলো, সেগুলো আমাদের আর্থের মধ্যে প্রবেশ করতে পারে না, সেটিকে রক্ষা করে এই আর্থ ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ভার্সেস জিওগ্রাফিক পোলস। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই জানি যে পৃথিবীর উপর অংশে থাকে নর্থ এবং নিচের অংশে থাকে সাউথ, কিন্তু ম্যাগনেটিক ভার্সেস জিওগ্রাফিক পোলস এর ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। ম্যাগনেটিকের জিওগ্রাফিক পোলস এর অপোজিট হয়ে থাকে। উপরে যদি নর্থ হয় তাহলে জিওগ্রাফিক পোলস এর ম্যাগনেটিকের পোলস হবে সাউথ, যেটি পরেরটায় আছে, এবং এই দুটির মধ্যে 10 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। নর্থ ডিপ পোলকে আমরা নর্থ ডিপ পোল করে বলে থাকি, যেটিকে ডিক্লিনেশনকে আমরা ডি বলে থাকি, ইনক্লিনেশন ডিপকে বলা হয়ে থাকে আই, এবং হরিজন্টাল কম্পোনেন্টকে এইচ এবং ভার্টিক্যাল কম্পোনেন্টকে বলা হয় ভি। এটির ইকুয়েশন নেক্সট সেকশনে আছে, যেটি হচ্ছে এটি দ্বারা কোনো জায়গার